এতগুলো বছর ধরে অনলাইন এবং অফলাইন বিজনেসকে এইখান থেকে দেখে এবং নিজে সেটাকে এক্সপিরিয়েন্স করে আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে কোনো বিজনেসের প্রাণ হচ্ছে তার কাস্টমার। যেমন আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না, তেমনি কাস্টমার ছাড়া কিন্তু কোনো বিজনেসও টিকে থাকে না। আপনি কি জানেন যে কোনো বিজনেস ছোট হোক বড় হোক, সমস্ত বিজনেসের 60 to 70% কাস্টমার কিন্তু রিটার্নিং কাস্টমার হয়। অর্থাৎ যারা আগে আমাদের থেকে প্রোডাক্ট কিনেছে বা আগে আমাদের সার্ভিস নিয়েছে এবং সেকেন্ড টাইম যারা সার্ভিস নেবে। তো 60 to 70% যদি আপনার রিটার্নিং কাস্টমার হয় তবেই আপনার বিজনেস কিন্তু লং রানে যাবে, না হলে 2-3 বছর 5 বছর 10 বছর পর কিন্তু সেটা বন্ধ হতে বাধ্য। এটা শুধু আমি বলছি না, এটা কিন্তু বিশ্বের বড় বড় যত বিজনেস রিসার্চ হয়েছে সেখান থেকে উঠে আসছে ব্যাপারটা, যে যত বেশি রিটার্নিং কাস্টমার হবে সেই বিজনেস কিন্তু তত বেশি গ্রো করবে এবং তত বেশি লাভবান হবে। তাই আপনি হয়তো মার্কেটিং শিখে নিয়েছেন কিছু কিছু করে, এবং তারপরে অফলাইন হোক বা অনলাইন হোক আপনার যেরকমই বিজনেস আছে আপনি মার্কেটিং করছেন, আপনার কাস্টমারও আসছে, কিন্তু আপনি কাস্টমারকে ধরে রাখতে পারছেন না। অর্থাৎ একটা কাস্টমার যখন আসছে, সে যে সেকেন্ড টাইম আপনার থেকে প্রোডাক্ট কিনবে এর খুব বেশি একটা আশা নেই। তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। তার কারণ আজকের ভিডিওতে আমি সেই সমস্ত মানুষদেরকে বলবো যারা নতুন বিজনেস স্টার্ট করেছেন বা করবেন বলে ভাবছেন, যারা ভাবছেন যে কাস্টমার আমি কিভাবে ধরে রাখবো, কিভাবে একটা কাস্টমার আমার থেকে প্রোডাক্ট নিলে বা সার্ভিস সে সেকেন্ড টাইম আবার আমার কাছে আসবে এবং অন্য আরও 5 জনকেও বলবে আমার কাছে আসতে। আজকের ভিডিওতে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে 6টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা পয়েন্ট চাইলে আপনি নোট করে নিতে পারেন। এগুলো কিন্তু আমি একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, যেগুলো আমি ফিল করেছি, যেগুলো আমি ফিল করছি সেইগুলোই বলবো। সবার প্রথম যে পয়েন্টটা বলবো, এই পয়েন্টের নিচে কিন্তু অনেকগুলো সাব পয়েন্ট থাকবে। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার করা। তো আমাদের সবসময় মনে হয় যে আমি তো ঠিকই, আমি তো ভালোই ব্যবহার করি কাস্টমারের সাথে, কাস্টমার তো খুশি, এটা আমাদের মনে হয়। কিন্তু আদৌ কাস্টমারটা কতটা খুশি, আমাদের থেকে সার্ভিস নিয়ে কতটা সে স্যাটিসফাইড, সেটা কিন্তু আমরা সত্যিকারে জানার চেষ্টাও করি না। আর এখানেই কিন্তু আমরা বিজনেসের সবচেয়ে বড় ভুলটা করি। চাই আমার কাছে যতই স্টক থাকুক না কেন, যতই ভ্যারাইটির মাল থাকুক না কেন, আমার কাছে যত রকমের সার্ভিস থাকুক না কেন, যদি কাস্টমার মন থেকে স্যাটিসফাইড না হয় এবং সে যদি সেকেন্ড টাইম না ফিরে আসে, তাহলে কিন্তু আমার বিজনেস করে কোনো লাভ নেই। তো ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কাস্টমারকে খুশি করা। কাস্টমার যেটা চাইছে আপনার কাছে এসে সেটা যেন সে পায়। সেকেন্ড যে সাব পয়েন্টের ভেতরে আছে সেটা হচ্ছে কাস্টমারের সমস্যার সমাধান করা। কখনোই ভাববেন না যে আমি একটা বিজনেস করেছি, আমাকে প্রোডাক্টগুলো সেল করতে হবে, প্রোডাক্টগুলো সেল করতে হবে, আমাকে এই সার্ভিসটা দিতে হবে, সার্ভিসটা দিতে হবে, এরকম মনে ভাববেন না। হ্যাঁ, আপনি টাকা কামাতেই এসেছেন, সবাই জানে, সবাই টাকা কামানোর জন্যই বিজনেস করছে, কিন্তু আপনাকে এই পয়েন্টটা বার করে আনতে হবে যে কাস্টমারের আমার কাছে এসে কি সমস্যার সমাধান হবে, মানে কি সমস্যা নিয়ে এসে আসছে এবং সেই সমস্যার সমাধানটা আমি কিভাবে করব। যদি কাস্টমার সমস্যার সমাধান পায় তবে গিয়ে কিন্তু সে স্যাটিসফাইড হবে। থার্ড যে সাব পয়েন্ট সেটা হচ্ছে অনেকে ভাবে যে আমি বেশি কথা বলবো, মানে দেখবেন আমাদের আশেপাশে যারা সেলস পার্সন তারা কিন্তু প্রচন্ড বেশি কথা বলে, মানে সামনের জনকে কিছু বলতেই দেয় না, সব কথা নিজেই বলে। এই ট্রেন্ডেন্সিটা অনেকের মধ্যে দেখা যায়, যারা ভাবে যে আমি বেশি কথা বলবো তাহলে কিন্তু কাস্টমার আমার প্রতি বেশি এঙ্গেজ হবে আর আমার প্রোডাক্ট নেবে বা সার্ভিস নেবে। এটা কখনোই করবেন না। পয়েন্ট টু বি নোটেড হয়ে কথা বলবেন, যেটুকু পয়েন্ট বলার সেটুকু বলবেন। এমন নয় যে খুব কম কথা বলবেন, কিন্তু এমন কথা বলবেন যাতে সেই কথাটার দাম থাকে এবং কাস্টমার যাতে আপনার কনভার্ট হয়, কাস্টমারে সেলসে যেন কনভার্ট হয় কাস্টমারটা, এবং সে যেন আরও 5 জনকে সেই কথাটা বলে যে হ্যাঁ এই দোকানে যাও, এখানে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ এই তোমার এই প্রোডাক্টটা চাই তাহলে ওই দোকানটায় যাও, ওখানে পাওয়া যায়। তো এইরকম জিনিসটা তৈরি করার জন্য কিন্তু আপনাকে পয়েন্ট টু বি নোটেড ভাবে কথা বলতে হবে। আপনার প্রোডাক্টে বা আপনার সার্ভিসে কি কি লাভ সে পাচ্ছে, তার কি সমস্যার সমাধান হবে, এই কথাগুলো তাকে বোঝাতে হবে। এক্সট্রা বকবক করবেন না, সেলস পার্সনদের মতো এক্সট্রা বকবক করবেন না, লোকে কিন্তু বেশি বকবক শুনলে বিরক্ত হয়। ফোর্থ যে সাব পয়েন্ট সেটা হচ্ছে যে দেখবেন কাস্টমার অক্ষুণ্ণ হলে কিন্তু, মানে খুশি না হলে কিন্তু দুটো কথা শোনায়, এটা কিন্তু আপনাকে শুনতে হবে। আর শুনে মাথা গরম করে তাকে আরও 4-5টা কথা শুনিয়ে দেবেন, এরকম কখনো করবেন না। মনে রাখবেন যে কাস্টমার হচ্ছে লক্ষ্মী এবং দোকানদার হচ্ছে পেঁচা। সব সময় কিন্তু কাস্টমার যে কথাটা আপনাকে বলছে সেটাকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। কাস্টমার যদি অক্ষুণ্ণ হয়, রেগে যায়, তাহলে তার সাথে কিন্তু অবশ্যই শান্তভাবে কথা বলতে হবে। কখনোই ভাববেন না যে তার যে লজিক আমি কথা বলে তার লজিকটাকে ভাঙবো, এইরকম ট্রাইটা করবেন না। হ্যাঁ, একটা মানে সভ্যতা ভদ্রতা আর ভীরুতার মধ্যে যে সীমারেখাটা থাকে সেটা অবশ্যই টানবেন, সেটা বলছি না, কিন্তু যে কাস্টমার আপনার কাছে এসে কোনো একটা নালিশ জানাচ্ছে যে আপনার থেকে আমি এই প্রোডাক্টটা কিনেছিলাম, আমার এই সমস্যা হয়েছে, দেখো না এরকম হয়েছে,
তাহলে কিন্তু সাথে সাথে তার সমস্যার সমাধান করবেন। যেমন আমি নিজের কথাই যদি বলি, তাহলে আমার যে প্রোডাক্ট কিনে যদি কেউ বলে যে এই প্রোডাক্টটা আমার এরকম লাগছে না, এরকম হচ্ছে না, তাহলে কিন্তু আমি সাথে সাথে সেই প্রোডাক্টটাকে নয় এক্সচেঞ্জ করে দিই, না হলে রিটার্ন নিয়ে তাকে টাকা ফেরত দিয়ে দিই, যাতে তার যেন মনে শান্তি থাকে যে আমার প্রোডাক্টটা ভালো লাগেনি, আমি টাকা ফেরত পেয়ে গেছি, বা আমার প্রোডাক্টটা ভালো লাগেনি, আমি এক্সচেঞ্জ করে অন্য একটা ভালো প্রোডাক্ট পেয়েছি। তো অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারকে খুশি করার। এই জিনিসটা সবাই নিশ্চয়ই নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছেন একবার না একবার, যে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনি, যেমন ধরুন এখন দুর্গাপুজোর টাইম আসছে, দুর্গাপুজোর টাইমে আমরা শপিং করতে যাব এবং কোনো একটা কিছু কিনে আনলাম, তারপর বাড়ি আসার পর নর্মালি মানুষের যা সমস্যা হয়, বাড়ি আসার পর সেই জিনিসটা আর পছন্দ হয় না, মানে দোকান থেকে তো পছন্দ করে আনি, তারপর বাড়ি আসার পর পছন্দ হয় না, তারপর আমাদের মনে হয় এটা এরকম সেটা সেরকম, তাহলে এটাকে ফেরত দিয়ে আমরা অন্য জিনিস নেব। আর যখন ফেরতটা দিতে চাই, তখন যে দোকানদার, তার বিহেভিয়ার পুরোই চেঞ্জ হয়ে যায়। এক্সচেঞ্জ করতে গেলে না তাকে ভালোভাবে তাকিয়ে কথা বলে তার সাথে, না তার সাথে ভালো বিহেভিয়ার করে, না তাকে পাল্টে আরও সেই যে লেভেলের জিনিস সে কিনেছিল সেই লেভেলের জিনিস দেয়, তাকে আরও কমা মাল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এইটা কখনোই করবে না। যদি আপনি ভাবেন যে এই কাস্টমারটা আমার একবারই চাই, পরের বার না এলেও হবে, তাহলে এটা করতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমার প্রতিটা কাস্টমার ইম্পর্টেন্ট, সে যেন আরও 5 জনকে পাঠায়, সেইটা যদি মনে থাকে, তাহলে কিন্তু যে কাস্টমার আপনার কাছে কিছু এক্সচেঞ্জ করতে আসছে, কোনো কিছু কমপ্লেন নিয়ে, তাকে কিন্তু সাথে সাথে সেটা করে দেবেন। সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে কাস্টমারকে কখনো দোষারোপ করবেন না, যে ওই লোকটা ওই রকমই, ওই মহিলা তো ওই রকমই, তাই জন্য এরকম করেছে। হ্যাঁ, যদি সত্যিকারে তার দোষও থাকে, কিন্তু তাকে দোষারোপ করবেন না। আপনার নিজের সিস্টেমকে বদলান, নিজের যে সার্ভিস রয়েছে সেগুলোকে শোধরান, নিজের যে প্রোডাক্ট রয়েছে তার উপরে খাটুন, যে আরও কীভাবে ভালো প্রোডাক্ট রাখতে পারবেন, নিজের বিহেভিয়ারের উপরে খাটুন। কিন্তু কাস্টমারকে সবসময় কিন্তু সমাধান করে দিন, প্রবলেমের সমাধান। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা খুবই শক্তিশালী একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে ইউজ করা। তো বর্তমানে যদি আপনি অনলাইন বিজনেস করেন, যারা অনলাইন বিজনেস করছে তারা শুধুই অনলাইন বিজনেস করছে, যারা অফলাইন বিজনেস করছে তারা শুধুই অফলাইন বিজনেস করছে, তাদের অনলাইনের দিকে কোনো ইন্টারেস্টই নেই। তাদের মনে হয় যে আমার দোকানে যটা কাস্টমার আসছে সেখান থেকে আমার যা ইনকাম হচ্ছে ওটাই যথেষ্ট, আমার আর লাগবে না। তো বর্তমান সময়ে আপনি যদি বিজনেসকে লং রানে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বড় সাহায্য আপনাকে নিতে হবে। অবশ্যই বলবো, যে দোকান আপনার রয়েছে, যদি দোকান না থাকে, দোকান খুলবেন বলে ভাবছেন, তাহলে আগেই সেই দোকান খোলার সাথে সাথেই ফেসবুকে নিজের একটা পেজ ওপেন করে নিন, তারপরে ইনস্টাগ্রামে পারলে একটা পেজ ওপেন করে নিন, তার সাথে সাথে পারলে ইউটিউবও ওপেন করে নিন। যদি ইউটিউব না করতে পারেন, আপনার সময়ের অভাবে এতগুলো সোশ্যাল মিডিয়া যদি না আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে অবশ্যই বলবো যে ফেসবুক পেজ অবশ্যই এটা ক্রিয়েট করুন, এবং গুগল ম্যাপসে এবং গুগলের যত রকম বিজনেসের যে জায়গাগুলো রয়েছে, যেখানে বিজনেসম্যানরা নিজেদেরকে এনরোল করতে পারে, সে সমস্ত জায়গায় নিজেকে এনরোল করে দিন, যাতে কোনো মানুষ আপনার আশেপাশ থেকে যখন সেই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সার্চ করছে, ধরুন আপনি ফিজিওথেরাপি করেন, হতেই পারে যে আপনি বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপি করেন, আপনি অনলাইনের মাধ্যমে বিজনেসটা করেন বা এই কাজটা করেন, তাহলে আপনি অনলাইনে এমন এমন জায়গায়, সমস্ত জায়গায় নিজেকে এনরোল করুন, যাতে আপনার আশেপাশে লোকালিটিতে যখন কেউ সার্চ করবে যে ফিজিওথেরাপিস্ট, সেজন্য সবার আগে আপনাকে দেখতে পায়। হ্যাঁ, এর জন্য কিন্তু আপনাকে রিভিউ কালেক্ট করতে হবে, রেটিংস কালেক্ট করতে হবে, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়। হয়তো আপনার একটা বড় দোকান আছে, বড় শোরুম আছে, কিন্তু এমন একটা জায়গায় রয়েছে যে আপনার আশপাশ দিয়ে যে কটা লোক হেঁটে যায়, সেই কটা লোকই আপনার দোকানের সম্পর্কে জানে, বাকি আর কেউই জানে না। তো এটার কোনো ফায়দা নেই। আপনাকে কিন্তু একটা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটা ভালো শক্তিশালী স্থান কিন্তু নিতে হবে বর্তমান সময়ে, যদি আপনি বিজনেস করতে চান এবং লং রানে যদি বিজনেসটাকে নিয়ে যেতে চান। আর যদি আপনি বিজনেস করেন, তাহলে চোখ কান খোলা রাখবেন। চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন যে বর্তমানে বাসে, ট্রেনে, রাস্তাঘাটে যখনই কোনো মানুষকে দেখছি, তার হাতে শুধু ফোন, আর তার সে ফোনটার দিকে তাকিয়ে রয়েছে। মানে আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে 60 to 70% আমাদের ফোন দেখতেই চলে যায়, বিভিন্ন কারণে দেখি। কেউ তো বিনা কারণে স্ক্রোল করে, কেউ কাজ করে, তো যা করেই হোক না কেন, বেশিরভাগ সময় সবাই কিন্তু ফোনেতেই কাটায়। তো আপনি ভাবুন, যদি আপনি অফলাইনে একটা বিজনেস করছেন এবং তার সাথে সোশ্যাল মিডিয়াতে আপনি কিছুই করছেন না, তাহলে ওই লোকালিটির লোকই আপনার ব্যাপারে জানবে, আশেপাশে আর কেউই জানবে না, অন্য কোনো জায়গার কেউই আপনার বিজনেস সম্পর্কে জানবে না। থার্ড যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, সেটা হচ্ছে যে অবশ্যই আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট চালু রাখবেন, অনলাইন হোক বা অফলাইন হোক, যে কোনো বিজনেস। একটা উদাহরণ দিয়ে আমি এটা বলতে পারি, বর্তমান সময়ে দেখবেন যে আগে এই ট্রেন্ডটা ছিল না, আগে এই ব্যাপারটাই ছিল না, যেটা বর্তমানে আমি দেখছি, সেটা হচ্ছে বিভিন্ন মেডিসিন শপগুলো যেগুলো আমাদের আশেপাশে রয়েছে, প্রচুর মেডিসিন শপ, আর প্রতিদিন একটা করে ওপেন হচ্ছে। তো আমাদের মতো একটা ছোট সিটিতেই যদি এত মেডিসিন শপ হয়, তাহলে বড় বড় মেট্রো সিটিতে কত মেডিসিন শপ রয়েছে সেটা তো আমি চিন্তাও করতে পারবো না।
তো যাই হোক, এই প্রতিটা মেডিসিন শপে কিন্তু আগে যে জিনিসগুলো ছিল না সেগুলো বর্তমানে হয়েছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার ব্যাপার। তো আমি কোনো মেডিসিন শপের নাম করব না, কিন্তু বিশেষ বিশেষ কিছু মেডিসিন শপ রয়েছে যারা কিন্তু 20% অবধি ডিসকাউন্ট দিয়ে থাকে, আর কিছু কিছু শপ রয়েছে যারা 50% ডিসকাউন্ট দেয়। কিন্তু এরকম অনেক আগেকার দোকান যেগুলো বর্তমানেও চলছে কিন্তু তারা কোনো রকম ডিসকাউন্ট চালু করেনি, তাদের যে সেলস হু হু করে ডাউন হয়ে গেছে সেটা কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ছোট থেকে অনেক মেডিসিন শপ দেখছি, আর বর্তমানে ওপেন হচ্ছে প্রচুর মেডিসিন শপ। তাদের মধ্যে যে কাস্টমার কিভাবে তাদের এই পুরোনো দোকানগুলো থেকে যে নতুন দোকানে কিভাবে কনভার্ট হয়ে গেছে সেটা তারা বুঝতেও পারছে না, এতটাই লসে তারা চলছে। ঠিক আছে, আমি কোনো নাম করতে চাইছি না। এমন এমন বিশেষ বিশেষ মেডিসিন শপ রয়েছে আমার এলাকাতেই দেখেছি, তারা একটা ব্যানারে ছোট করে লাগিয়ে রেখেছে দোকানে যে ছাড়ের মায়া ত্যাগ করুন, অরিজিনাল ওষুধ সঠিক দাম দিয়ে কিনুন, কিন্তু তাদের কাস্টমার নেই, খুবই কম। আর এমন বিশেষ বিখ্যাত সব হয়ে গেছে এমন এমন মেডিসিন শপ যারা কিন্তু 20% 22% অবধি ছাড় দিচ্ছে মেডিসিনের উপরে, এবং তারা পুরনো কাস্টমারদেরকে আরও বেশি ছাড় দিচ্ছে। যারা মানে ধরুন এখন বর্তমান সময়ে সবারই মাসে প্রচুর ওষুধ লাগে, বাড়িতে বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে, বিশেষ কোনো রোগের কেউ শিকার থাকে, তাহলে কিন্তু তাদের প্রচুর ওষুধ লাগে, এবং এই ওষুধগুলো কিন্তু তারা বিশেষ একটা দোকান থেকে কিনছে, এবং তারা কি করছে, সেই দোকানদার তাকে বেশি বেশি ডিসকাউন্ট দিচ্ছে যাতে সে অন্য দোকানে না চলে যায়। কেননা যদি ধরুন আমি একটা দোকানে 20% ছাড় পাই, আর একটা দোকানে আমি 22% পাবো, তাহলে কি করব, আমি পরের মাসে ওই দোকানে কনভার্ট হয়ে যাব। তার জন্য কি করছে না, বেশি বেশি ডিসকাউন্ট দিচ্ছে কাস্টমারকে, যাতে তারা তাদের কাছেই থাকে, অন্য কোথাও না চলে যায়। আর এই মার্কেট স্ট্র্যাটেজিটা শুরু হওয়ার পর থেকে আমি অনেক দোকানে দেখছি যে ডিসকাউন্ট দেওয়া শুরু করেছে, 15%, 18%, 20% এইভাবে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। আপনি যদি ভারতে বসবাস করেন, আপনিও আমার কথাটার সাথেই রিলেট করতে পারবেন যে এটা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে। এরপর কথা হচ্ছে যে এটা কেন হচ্ছে, ডিসকাউন্ট এত ইম্পর্টেন্ট কেন, প্রতিটা বিজনেসে ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার প্রোডাক্টের উপরে কোনো ডিসকাউন্ট বা কোনো রিটার্নিং কাস্টমারের জন্য কোনো বিশেষ অফার না রাখেন, তাহলে কিন্তু কাস্টমার সহজেই কনভার্ট হয়ে যাবে। কারণ বর্তমান সময়ে প্রচুর কম্পিটিশন, আপনি যদি একটা দোকান খোলেন, আপনার মতো আরও 5টা দোকান কিন্তু মার্কেটে অলরেডি রয়েছে, বা অলরেডি 5 বছরের মধ্যে আরও 5টা দোকান খুলে যাবে। তো এই জন্য কিন্তু প্রোডাক্টের যে কোয়ালিটি তার সাথে সাথে কিন্তু ডিসকাউন্টের দরকার। কীরকম ডিসকাউন্ট দেবেন, একটা কিনলে একটা ফ্রি, এরকম ডিসকাউন্ট, বা আপনার যদি কোনো কাস্টমার প্রথমবার আসছে তার জন্য কিছু বিশেষ ডিসকাউন্ট, যে কাস্টমার প্রথমবার আসছে তার জন্য কিছু বিশেষ ডিসকাউন্ট, বা যে কাস্টমার আগে আপনার থেকে কিনেছে তাকে একটা বিশেষ কিছু কুপন কোড দেওয়া, যাতে সে সেকেন্ড টাইম যখন আপনার থেকে শপিং করবে সে যেন ওই কুপন কোডটা ইউজ করে বেশি বেশি ডিসকাউন্ট পায়। এরপর কথা হচ্ছে কি, আপনি লস করে ডিসকাউন্ট দেবেন, কখনোই না। আমরা যে মার্কেটে দেখতে পাচ্ছি না যে 15%, 18% ডিসকাউন্ট, সেখানে কিন্তু দাম চড়িয়ে রেখে তারপর ডিসকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে, তো এগুলোর অনেক কিছু ম্যাটার রয়েছে, সেগুলো আপনাকে ধীরে ধীরে শিখতে হবে যে কীভাবে নিজের লাভ রেখেও কিন্তু ডিসকাউন্ট দিতে হয়। এমন নয় যে ডিসকাউন্ট মানে একদম সব কিছু লুটিয়ে দেবেন, আপনি লসে চলবেন দিয়ে ডিসকাউন্ট দেবেন, এরকম কিন্তু কখনো হয় না। যেভাবে আমরা সবাইকে বলি যে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি, আমাদের ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ লাগে না, অথচ প্রোডাক্টের মধ্যে ডেলিভারি চার্জ কিন্তু আগে থেকেই ঢোকানো থাকে। তো সেই রকম জিনিসটা তো চেষ্টা করবেন যে কাস্টমারকে বেশি বেশি ডিসকাউন্ট দেওয়ার, কারণ এটা বিভিন্ন রিসার্চেও দেখা গেছে যে যে দোকানে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় কাস্টমার কিন্তু সহজেই সেই দোকানে চলে যায়, হতে পারে সেটা নতুন দোকান, তবুও কিন্তু সেখানে যায়। 4 নম্বর যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছোট ছোট বিভিন্ন যে উৎসব হয় আপনার এলাকাতে, সেই লোকাল ইভেন্টগুলোকে স্পন্সর করুন। কিভাবে, যেমন ধরুন দুর্গাপুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, সেখানে আপনি ব্যানার লাগানোর চেষ্টা করুন যদি আপনার অফলাইন বিজনেস হয়। তো যদি অনলাইন হয় তাহলে চেষ্টা করুন যে বিভিন্ন যে স্কুলে যে ইভেন্টগুলো হয়, বা আঁকার স্কুলে বা যোগা সেন্টারে আপনার যেরকম প্রোডাক্ট আর কি, সেই প্রোডাক্টের যে ছোট ছোট ইভেন্টগুলো হবে সেই ইভেন্টগুলোতে আপনি চেষ্টা করুন মার্কেটিং করার, লোকাল ইভেন্টগুলোতে মার্কেটিং করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা অনেক বেশি গ্রো হবে। বাচ্চাদের স্কুল থেকে দেখবেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে স্কুলগুলো, সেই স্কুল থেকে বিভিন্ন রকম প্রতিযোগিতা করা হয়, তো সেই রকম প্রতিযোগিতাগুলোকে স্পন্সর করতে পারেন। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে ভিজুয়াল মার্কেটিং এবং ব্র্যান্ডিং। এটাকে কেন বলছে ভিজুয়াল, মানে হচ্ছে দেখা, যে জিনিসটা দেখা যাবে সেটাই কিন্তু কেনা হবে।
আপনারা হয়তো এটা লক্ষ্য করেননি, আমি জানি না আপনারা কতটা চোখ কান খোলা রাখেন, তবে আমি লক্ষ্য করেছি যে যখন আমি কোনো শপিং মলেতে যাই তখন দেখতে পাই যে বাচ্চাদের যে প্রোডাক্টগুলো মানে খেলনাপাতি, বাচ্চাদের যে জামা কাপড়, সেগুলো কিন্তু কখনোই উঁচু উঁচু শোকেসের মধ্যে সাজানো থাকে না। সেগুলো দেখবেন সবসময় বাচ্চাদের হাইটে সাজানো থাকে, যাতে তারা ঘেঁটে দেখতে পারে, খেলনাগুলো যাতে তারা ঘেঁটে দেখতে পারে, ঠিক আছে? তো আমাদের এখানকার কথা বলছি, ভারতের কথা বলছি। তো বেশিরভাগ জায়গায় আমি শপিং মলেতে এটা লক্ষ্য করি যে বাচ্চাদের জিনিস কিন্তু উঁচু উঁচু জায়গায় কখনো সাজিয়ে রাখা হয় না। কখনো কি ভেবেছেন যে এটা কেন হয়? আবার এমন হয় যে যে কোনো শপিং মলের যে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো হয়, মানে বেশি বেশি যেগুলো বিক্রি হয়, খুব ভালো যে রিভিউ যে প্রোডাক্টের, সেই প্রোডাক্টগুলো কিন্তু সবসময় আই লেভেলে সাজানো থাকে। মানে আমি যদি হেঁটে যাচ্ছি তো সেই যে আমার আই লেভেল সেই শোকেসগুলোতে কিন্তু ওই প্রোডাক্টগুলো বেশি, এবং যে প্রোডাক্টগুলো আমরা খুঁজতে হবে আমাদেরকে, মানে আমাদের প্রয়োজন, সেই প্রোডাক্টগুলো ওপরে বা নিচে থাকে। কিন্তু আমাদের আই লেভেলে সবসময় বেস্ট সেলিং প্রোডাক্টগুলো বা যেগুলো কোম্পানি চাইছে যে সেল হোক, সেই প্রোডাক্টগুলো কিন্তু আই লেভেলে সাজানো থাকে। তো এটাও এক ধরনের মার্কেটিং। যেমন ধরুন আপনি একটা দোকান খুলেছেন এবং আপনার দোকানে পেটিতে পেটিতে অনেক মাল আছে। এটা আপনি জানেন যে আপনার দোকানে পেটিতে পেটিতে এই প্রোডাক্ট তো আমার কাছে অনেক আছে, আমার কাছে স্টক আছে, কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছে না। কাস্টমার কয়েকটাই দেখতে পাচ্ছে শোকেস, তাহলে কিন্তু কাস্টমার আরও অন্য দোকানে খুঁজতে চলে যাবে। তার মনে হবে যে এই দোকানে অত মাল নেই। সবসময় দেখবেন যে যে দোকানে ভাড় ভাড়কে মাল আমরা দেখতে পাই সেই দোকানে কিন্তু আমরা বেশি বেশি যাই, মনে হয় যে না ওর কাছে সব পাওয়া যাবে। চেষ্টা করবেন আপনার কাছে যা স্টক আছে, যা কিছু প্রোডাক্ট আপনি তুলেছেন, সব কিছু কাস্টমারকে দেখানোর। এখন এটা মনে মনে ভাববেন না যে কয়েকটা সাজিয়ে রাখি, সব সাজালে এই নোংরা হবে, সব সাজালে খাটতে হবে, তাই আমি সব সাজাবো না, কিছু মাল বার করে রাখি আর কিছু আমি স্টকে তুলে রাখবো, পেটিতে ভরে রাখবো। তো ওটা ভরাই থাকবে সারা জীবন। যেটা কাস্টমার দেখতে পাবে না সেটা কখনোই সে চাইবে না। আর এমনও হতে পারে যে কাস্টমার কিনতে এসছে এক জিনিস, দেখে তার পছন্দ হয়ে গেল অন্য জিনিস এবং সে অন্যটা কিনে নিয়ে চলে গেল। তো তার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সব জিনিস কিন্তু আপনাকে শোকেস করতে হবে। তার সাথে দরকার প্যাকেজিং এবং ব্র্যান্ডিং। অবশ্যই বলবো যে নিজের যে প্যাকেজিং করছেন প্রোডাক্টের মধ্যে, সব জায়গায় কিন্তু নিজের কোম্পানির একটা ব্র্যান্ডিং করে দিন। কখনো ভাববেন না যে এত ব্র্যান্ডিং করলে কাস্টমার কি ভাবে, কাস্টমার ওইসব নিয়ে মাথা ঘামায় না। কাস্টমার শুধু প্রোডাক্ট দেখতে চায়, এবং প্রোডাক্টে যদি বেশি বেশি ব্র্যান্ডিং করা থাকে, প্যাকেজিংয়ে যদি ব্র্যান্ডিং করা থাকে, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও আরো ভালো লাগে। 6 নাম্বার লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে শুধু অফলাইন বা শুধু অনলাইন নিয়ে পড়ে থাকবেন না, দুটোর কম্বো মার্কেটিং করুন। যেমন হচ্ছে যদি আপনার কোনো অফলাইন একটা দোকান থাকে, আপনি অনেক কষ্ট করে অনেক স্টক নিয়ে একটা দোকান ওপেন করেছেন এবং সেখানে শুধুমাত্র আপনি ব্যানার দিচ্ছেন বা বিভিন্ন লিফলেট দিচ্ছেন, এইভাবে মার্কেটিং করছেন, তার সাথে সাথে চেষ্টা করুন অনলাইনে মার্কেটিং করার। অনলাইন মার্কেটিং কীভাবে করবেন? নানান রকমভাবে মার্কেটিং করা যায়। ফেসবুক পেজে অ্যাড চালানো যায়, ফেসবুক পেজকে বুস্ট করা যায়, বা হোয়াটসঅ্যাপ বিজনেস থ্রু করা যায়। তো সব কিছুই মার্কেটিং চেষ্টা করে দেখুন, যে জিনিসটাতে আপনি বেশি কমফোর্টেবল বা যেটা চালিয়ে আপনি বেশি ফল পেয়েছেন সেই জায়গায় কিন্তু মার্কেটিং শুরু করুন। শুধুমাত্র অনলাইন বিজনেস করবেন না, শুধুমাত্র অফলাইন বিজনেস করবেন না, দুটোকে মিশিয়ে করুন। আর যেটা থেকে বেশি সেলস আসছে সেই দিকে বেশি খাটুন, তাহলে কিন্তু বিজনেস অনেক লং রান যাবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা কাস্টমারকে রিটার্নিং কাস্টমারে পরিণত করবেন। হ্যাঁ, এটা কিন্তু ইজি নয়। আমি যতটা একটা ভিডিওর মাধ্যমে বলে বুঝিয়ে দিলাম সবকিছু, যখন আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে যাবেন এটা কিন্তু অতটাও সোজা নয়। যখন কেউ মুখের ওপরে এসে আপনার প্রোডাক্টের দুটো বদনাম করে দিয়ে যাবে, তখন কিন্তু মাথা শান্ত রাখা অতটাও ইজি নয়। কিন্তু যদি আপনি এটা চেষ্টা করেন, যদি এটা প্র্যাকটিস করেন করার, তাহলে কিন্তু অবশ্যই পারবেন। আমি যদি পারি, সবাই যদি পারে, তাহলে আপনিও পারবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।